আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে মিনিস্টার সুজানা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। ডাক্তার জাহিদ বলেন, চিকিৎসকদের পরামর্শ এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে গত ২৭ তারিখ খালেদা জিয়াকে CCUতে নেওয়া হয়েছে। দেশ বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের যৌথ তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি। বলেন, তারেক রহমান সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। এই মেডিকেল বোর্ড ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে, আমরা তখন সবাইকে আমরা জানাবো। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শামীম, ডাক্তার জাহিদের ব্রিফিংয়ের পর এখন পর্যন্ত নতুন কোনো আপডেট কি আছে নতুন, আর হাসপাতাল এলাকায় নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? জি সুজানা, আপনি যেমনটা বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু এখনও অপরিবর্তিত অবস্থায় আছে। আমরা যেমনটা বলেছিলাম এর আগেও ঠিক সেই রকম অবস্থায় আছে। এলাকায় নেতাকর্মীদের ভিড় আগের থেকে কিছুটা কমেছে, কারণ বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে বলা হয়েছে, যদিও বেগম খালেদা জিয়া একটা আবেগের নাম দলীয় নেতাকর্মীদের কাছে, তারপরও এখানে বলা হয়েছে নিরাপত্তার স্বার্থে এবং যাতে সাধারণ জনসাধারণের চলাচল নির্বিঘ্নভাবে জনসাধারণ করতে পারে সে কারণেই যাতে এখানে বেশি ভিড় না করা হয়, সে কারণে বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অর্থাৎ জ্যেষ্ঠ নেতারা কিন্তু এরকমটা অনেকবারই বলেছেন, সে কারণে এখানে কিছুটা নেতৃবৃন্দের ভিড় কমে গেছে। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে কথা বলেছেন বিএনপির ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারবেন ঠিক সেই মুহূর্তে আছে, অর্থাৎ গত 27, 28 এবং আজকে 29 তারিখ এই 3 দিনে তার স্বাস্থ্যের কোনো অবনতি বা উন্নতি হয়নি, স্থিতিশীল অবস্থায় আছেন এবং একটা মানুষ চিকিৎসা নেয়ার জন্য যতটুকু শারীরিক সক্ষমতা থাকার দরকার ততটুকু শারীরিক সক্ষমতা বেগম খালেদা জিয়ার রয়েছেন। এবং তিনিও কিন্তু বলেছেন যে এখানে দেশ বিদেশের ডাক্তারদের সমন্বয়ে যৌথভাবে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সার্বক্ষণিকভাবে এই ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন, যাতে করে চিকিৎসাতে কোনো প্রকার ব্যাঘাত বা কোনো প্রকার কোনো অস্থিরতা কোনো কিছু না আসে, সে কারণেই কিন্তু এভাবে তারেক রহমান এখানে যোগাযোগ করে রাখছেন। কিছুক্ষণ আগে এখানে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসেছিলেন। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের একটা আবেগের নাম, সুতরাং বেগম খালেদা জিয়া যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই কামনা তিনি করছেন এবং তিনি কিন্তু দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরও কিন্তু এখানে এসেছিলেন। নুরুল হক নূরও কিন্তু সেই একই কথা বলেছেন যে বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক এবং তার সুস্থতা এই মুহূর্তে খুবই প্রয়োজন। এখানে কিন্তু জাতীয় পার্টির নেতৃবৃন্দরাও এসেছিলেন এবং তারাও বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন যে অতি দ্রুত যাতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশবাসীর মাঝে ফিরে আসেন, তারাও কিন্তু এই কামনা করছেন। সুজানা, তো এখানকার থেকে আমার সর্বশেষ ছিল এটা। শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়। আর খালেদা জিয়া দেশের আবেগের জায়গা উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি নেত্রীর খোঁজ নিতে সকাল থেকেই হাসপাতালে ছুটে যান এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শামীম চৌধুরীকে সঙ্গে নিয়ে জিএম মাহমুদের রিপোর্ট।
রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দেশবাসীর মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। এই অবস্থায় তাকে দেখতে সকাল থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। অনেকেই অবস্থান নেন মূল ফটকের সামনে। হাসপাতাল থেকে বের হয়ে দলের চেয়ারপারসনের জন্য দোয়া চান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সারা দেশের মানুষের যে ভালোবাসা, তাদের যে প্রাণ ভরা দোয়া, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন, তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। বেগম জিয়ার খোঁজ নিতে হাসপাতালে যান এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উনি এখনো ফাইট করছেন, উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। এদিকে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব জানান, যদিও এখনই বিদেশে নেয়ার মতো স্থিতিশীল অবস্থা বেগম জিয়ার নেই, তবে এয়ার অ্যাম্বুলেন্স সহ সবকিছুই প্রস্তুত রাখা হয়েছে। তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে এখনো হাসপাতালের সামনে ভিড় রয়েছে বিএনপি নেতাকর্মীদের। জিএম মাহমুদ, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বিএনপি একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আগামীতে নির্বাচিত সরকার ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকের উচ্চ সুদহার ও অন্যায্য শুল্ক হারের কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন ব্যবসায়ী প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর সোনারগাঁ হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত চতুর্থ অর্থনীতি সম্মেলন। আলোচনায় দেশের শীর্ষ উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। তারা বলেন, ব্যবসায় ক্ষতি হলেও রাজস্ব দিতে হচ্ছে, অথচ কাঙ্ক্ষিত জ্বালানি এবং সেবা মিলছে না। এতে শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্যাপিটাল মেশিনারি কিন্তু আমদানি হচ্ছে না। এখন যারা চাকরিতে ছিল, চাকরি হারিয়েছে, তাদের সংখ্যা 14 লক্ষ। আমাদের উপর এই যে ট্যাক্সের বার্ডেন আনজাস্টিফাইড, বারবার আমাদের ওই এনবিআর চেয়ারম্যানের সাথে বসি কথা বলি, কিন্তু বাট কখনোই কোনো কর্ণপাত করে না। বিগত সময়ে খেলাপি ঋণ এবং পাচারের ফলে দেশের অর্থনীতি পঙ্গু হয়েছে মন্তব্য করে নির্বাচিত সরকার আর্থিক খাতে হস্তক্ষেপ করবে না বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আসছে রমজানে বাজার স্থির থাকবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আগামী সপ্তাহে সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে বলেও মন্তব্য করেন। আইন আমরা ড্রাফট করেছি, কিছু অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হয়েছে, আবার কিছু পাইপলাইনে আছে। এখানে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের রাজনীতিবিদদের কাছে যে তারা যেন ভবিষ্যতে এই আইনগুলোকে পার্লামেন্টের থ্রুতে রেটিফিকেশন করে এটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করে। আমরা 9টা এনবিএফআইকে অবসান করতে যাচ্ছি। বিএনপি একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতীতে বিএনপি অর্থনীতি শক্তিশালী করেছিল বলেও জানান তিনি। নতুন বাংলাদেশ শুধু নয়,
আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চাই, একটা যেখানে সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিংয়ে থাকবে, ভালো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই বিষয়টা আমরা দেখতে চাই। বিএনপি ক্ষমতায় আসলে ক্ষয়ে যাওয়া অর্থনীতি এগিয়ে নেবে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা 1 কোটি জব, $1 ট্রিলিয়ন ইকোনমি জাতিকে প্রমিস করেছি। সম্মেলনে জামাত আমির বলেন, বৈপ্লবিক পরিবর্তন নয়, জামাত চায় যৌক্তিক পরিবর্তন। অর্থনীতিটা অবশ্যই ন্যায্যতার উপরে প্রতিষ্ঠিত হতে হবে, তা না হলে এই ক্ষেত্রে অবিচার হবে। সেই অবিচারটা আমাদের সমাজে চলছে। দেশে এখনো বিনিয়োগ পরিবেশ তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। কমফোর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার যাতে ভালোভাবে টিকে থাকে তার জন্য সবার কাছে দোয়া চাইলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সন্ধ্যায় ব্রাক ও ডেইলি স্টারের ICT অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, তারা আর 2 মাস ক্ষমতায় আছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তার জন্য দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অন্তর্বর্তী সরকার যাতে সহি সালামতে টিকে থাকতে পারে তার জন্য আপনাদের দোয়া চাচ্ছি। আমাদের জাতীয় একজন নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আছেন। তাদের জন্য আশা করি আমরা সবাই দোয়া করি যেন তিনি সুস্থ হয়ে উঠুক। শরিক দলের উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে বিএনপি প্রার্থী দেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির মধ্যেই একাধিক প্রার্থী রয়েছে। বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে ধানের শীষ প্রতীক নিয়ে গণমিছিল ও সমাবেশ শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আগে যেভাবে নির্বাচনে অংশ নেওয়া হয়েছে এবারেও সেভাবেই নেওয়া হচ্ছে। প্রার্থীদের প্রতি নজর রাখতে আলাদা কমিটি গঠন করা হয়েছে। এখানে শরিক দলের প্রার্থী সেরকম উপযুক্ত লোক না পাওয়া যাবে, সেখানে আমাদের দলে একাধিক প্রার্থী আছে। আমাদের ক্যান্ডিডেটগুলোর মধ্য থেকে যারা যোগ্য তাদেরকে সেখান থেকে দেওয়া হবে। তাই আমরা আশা করি যে অতি শীঘ্র আমরা যে 63টি আসন বাকি আছে সেটাও ঘোষণা করে পুরাপুরি আমরা নির্বাচনে নেমে যাব। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে কথা জানান তিনি। CSC বলেন, সুন্দর, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে মক ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই বাস্তবতায় জাতীয় নির্বাচন করা হবে। শাকিলা করিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাস্তব অভিজ্ঞতা নিতে মক ভোটিং আয়োজন করে নির্বাচন কমিশন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট দিতে এসে সংসদ ভোট ও গণভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ভোটাররা। অনেকেই বুঝে কিংবা না বুঝেই দিয়েছেন হ্যাঁ না ভোট। দিছি না, মন চাইছে এনেকে দিছি। দুটো বেলুন দুটো ভোট দেওয়া হয়েছে এবং খুব সহজে কোনো পরিবেশটা খুব সুন্দর আছে, পরিচ্ছন্ন পরিবেশ, কোনো ভিড় নাই, ঝামেলা নাই। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এখন ভোটার পর্যন্ত ওনাদের স্ব দায়িত্ব পালন করছেন। গণভোট নিয়ে এখনো প্রচারণা শুরু হয়নি জানিয়ে CSC বলেন, সরকার ও EC গণভোট নিয়ে ব্যাপক প্রচার করবে। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভালো না থাকলেও সার্বিকভাবে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার কথা জানান CSC। তফসিল হুপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি এবং পুলিশ, আনসার, BGB, আর্মি, মানে ডিফেন্স, অল ডিফেন্স ফোর্সেস, আনসার, all are
অ্যাক্টিভলি ইনভলভ। মক ভোটের পরিস্থিতি দেখে প্রয়োজন পড়লে ভোটকেন্দ্র কিংবা বুথের সংখ্যা বাড়ানোর কথাও জানান সিইসি। নাজমুল হুদা, RTV, ঢাকা। আগুন নেভাতে পানির উৎস খুঁজে পেতেই বেগ পেতে হয় দমকল কর্মীদের, ফলে নিয়ন্ত্রণের আগেই ছড়িয়ে পড়ে চারদিকে। বিশেষজ্ঞরা বলছেন, এত অগ্নিকাণ্ডের পরও রাজধানী সহ বড় বড় শহরগুলোতে ফায়ার হাইড্রেন্ট বসানোর কোনো পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। শহর পরিকল্পনার সাথে সামঞ্জস্য করে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো হয়নি বলেও মনে করেন তারা। খান আলামিনের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। ফায়ার হাইড্রেন্ট এটি এমন একটি সংযোগ বিন্দু যা থেকে দমকল কর্মীরা অগ্নি নির্বাপনের জন্য পানি নিতে পারেন। এটি পাইপলাইনের মাধ্যমে সরাসরি পানি সরবরাহের সাথে যুক্ত থাকে। উন্নত এমনকি অনেক উন্নয়নশীল দেশেও এমন ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা স্থাপন করে আগুন নেভানোর কাজ করে দমকল কর্মীরা। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এমন ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মধ্যে সচিবালয়ও আছে। কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগে তখন সেটি কোনো কাজে আসেনি, কারণ তা ছিল অচল। এয়ারপোর্টের অগ্নিকাণ্ডে পানির চরম সংকটে পড়ে ফায়ার সার্ভিস। পানির অভাবে আগুন ক্রমান্বয়ে চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এমন পানির সংকট সব ঘটনায়, কিন্তু সমাধান নেই। এয়ারপোর্টের মতো জায়গায় তো পানির আপনার পর্যাপ্ত পানি ছিল না, গাড়িগুলো কিন্তু পানিই পায় নাই। পানি নিতে তাদেরকে এয়ারপোর্টের বাইরে যেতে হয়েছে, কারণ পুকুরগুলো ভরাট করে ফেলা হয়েছে। একটা যে স্টেশন আছে সেখানে মাত্র 2টা গাড়ি পানি ফিল করতে পারে। সো আপনার গাড়ি গেছে 20টা বা 30টা, 2টা গাড়ি ফিল করতেছে, আপনার পানি শেষ হয়ে গেলে আরেকটা গাড়িকে অন্য জায়গায় যেতে হচ্ছে, ওখানে হাইড্রেন্ট লাইন নাই। সরু সড়ক আর অলিগলি আগুন নেভানোর বড় ধরনের প্রতিবন্ধকতা। অথচ ঢাকা কিংবা দেশের অধিকাংশ শহর এমন বাস্তবতার মধ্য দিয়ে বেড়ে উঠছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্মীদের বিশেষায়িত প্রশিক্ষণ এবং যান্ত্রিক সংযোজন নেই বললেই চলে। সরু রাস্তায়, সরু গলিতে, লো ইনকাম সেটেলমেন্টে যে ফায়ার সার্ভিসের বিশেষায়িত যেই নলেজ এবং বিশেষায়িত যে ইকুইপমেন্ট থাকার কথা, সেগুলো এখন পর্যন্ত ডেভেলপ করা হয় নাই। আবার প্রতিটা নেইবারহুডে আগুন লাগলে কীভাবে নেইবারহুডে ইভাকুয়েশন রুটগুলো তৈরি হবে, সেখানে কীভাবে ফায়ার সার্ভিস কাজ করবে, সেগুলো নিয়েও কাজ নাই। ঢাকাকে মেরে ফেলে ঢাকার মধ্যেই সব কিছু করার কারণে সব দুর্যোগ ঘটছে বলে মনে করেন তারা। আমরা ঢাকাকে মেরে ফেলে ঢাকার পরিবেশ প্রতিবেশ সব ধ্বংস করে দিয়ে, বাতাস পানি সব ধ্বংস করে দিয়ে, ঢাকার মধ্যেই সকল ধরনের অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রি, কলকারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব এই ছোট্ট ঢাকার মধ্যে হতে হবে। এবং যার ফলশ্রুতিতে আমাদের অগ্নিকাণ্ড থেকে শুরু করে যত ধরনের দুর্যোগ, আমরা ঢাকাবাসী কিন্তু সবচেয়ে ঝুঁকিতে আছি। শহর যত অনিরাপদ হবে, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ তত বেশি ঘটবে বলেও সতর্ক করেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের ভাবনা উদ্ভাবন প্রদর্শনীর মাধ্যমে সাভারে শুরু হয়েছে কার্নিভাল অফ চেঞ্জ 2025। সকালে সাভারের খাগান ব্র্যাক CDM সেন্টারে 2 দিন ব্যাপী এই আয়োজন শুরু হয়। এতে নিজেদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শন করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 250 তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবক। চূড়ান্ত পর্বে 12টি প্রকল্পের মধ্য থেকে সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নের ভূমিকা রাখার সম্ভাবনা ও স্বীকৃতি হিসেবে 3টি উদ্যোগকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আইসিটি খাতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য 3 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। রাতে রাজধানীর একটি হোটেলে 10ম ব্র্যাক ব্যাংক ও দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবছর অগমেডিক্স বাংলাদেশ, দারাজ ট্যালি খাতা ও পাঠাওকে পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া ফুড পান্ডার CEO আম্বারিন রেজা, বিকাশের CEO ও প্রতিষ্ঠাতা কামাল কাদির এবং বিডি জবসের CEO AKM ফাহিম মাসরুর পান এই অ্যাওয়ার্ড। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছে অন্তত 5 জন। রাশিয়ার এই হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের কিয়েভ অঞ্চলের 6 লাখেরও বেশি মানুষ। শুক্রবার রাতে অঞ্চলটির বিভিন্ন স্থানে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এ সময় অন্তত 36টি ক্ষেপণাস্ত্র ও 600 ড্রোন ব্যবহার করা হয়। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলছে, হামলার কারণে রাজধানী কিয়েভে 5 লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন পার করছে। এছাড়া বিদ্যুৎ না থাকায় আশপাশের এলাকা
এলাকারও লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছে। রাতের সংবাদ এই পর্যন্তই। একটাই মধ্যরাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।